নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো, শনিবার ভোর রাতে মাত্র কয়েক মিনিটের ঝড়ে ফের বিপর্যস্ত ময়নাগুড়ি। ছিঁড়ে পড়ল ইলেকট্রিকের তার, শিকড় সহ উপড়ে পড়ল গাছ, ভেঙে পড়ল ঘরবাড়ি, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 30টি আসন জেতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিজেপি। শনিবার জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে ধূপগুড়ি কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। ক্ষতি হয়েছে বাড়িঘর সহ জমিরও। 1 জুন শনিবার ভোররাতে কয়েক মিনিটের ঝড়ে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর বাড়িঘর, গাছপালা, ইলেকট্রিকের পোল, বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের তার ছিঁড়ে গিয়েছে, কারো বা ছাদের ওপর গাছ পড়ে রয়েছে, বিভিন্ন রাস্তার ওপর গাছপালা এবং ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ফলে বিভিন্ন রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। সেই সঙ্গে একটি বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠানের প্যান্ডেল উড়িয়ে নিয়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর মিলেনি, কিন্তু কিছুক্ষণের এই ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা। ময়নাগুড়ি ব্লক সহ ময়নাগুড়ি ওভারব্রিজ, সাহাপাড়া, বিডিও অফিস সংলগ্ন এরিয়া, বিভিন্ন জায়গায় বড় বড় গাছ পড়ে অনেক ঘরবাড়ি ভেঙে যায়। ময়নাগুড়ি সিপিআইএম পার্টি অফিসের একটি পুরনো গাছ ভেঙে পড়ে পার্টি অফিসের ওপরের দিকটা ভেঙে যায়। এটা কোন জায়গা? এটা ময়নাগুড়ি স্টেশন পাড়া। স্টেশনে কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো আপনার প্রচুর হয়ে গেছে। প্রতিটা বিল্ডিংয়ের সব উড়িয়ে নিয়ে গেছে। কি বিল্ডিং এর কি উড়িয়ে নিয়ে গেছে? চাল, ঘরের যে চাল থাকে। রেলের? এটা রেলের কোয়ার্টার? রেল কোয়ার্টার। কতগুলো কোয়ার্টার ছিল এখানে? এখানে আছে আপনার 1, 2, 3, 4 খানা। সম্পূর্ণটা উড়িয়ে নিয়ে গেছে? হ্যাঁ, ওদিকে পেছন দিকে আছে, পেছন দিকে উড়িয়ে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুশান্ত ভট্টাচার্য। আপনি কি রেলের কাজ করছেন? আমি রেলের এই ওয়েল্ডিংয়ের কাজ করছি। এই যে এই দেখছেন বেডিগুলো, সরকার। বললাম এটা কোন পাড়া? শাহপাড়া। কতটা ক্ষতি হয়েছে শাহপাড়ায়? আমার বহুত ক্ষতি হয়েছে। মানে এখানে কি কি হয়েছে? এই যে এই বাড়ি চাল পুরা একদম 500 ফিট দূরে দিয়ে ফেলে দিয়েছে উড়ায়। চাল কোথায় নিয়ে গেছে? অনেক দূরে, 500 ফিট দূর হবে। কতগুলো বাড়ি ক্ষতি হয়েছে এখানে? অনেক বাড়ির ক্ষতি হয়েছে, গাছপালা ভাঙছে অনেক, তারপর ইলেকট্রিকের তার ফার ছিঁড়ে গেছে। আপনার তো পাশেই রেল স্টেশন। ওখানে বলে ক্ষতি হয়েছে অনেক। কি কি হয়েছে ওখানে ক্ষতি? ওখানে বলে চাল টাল উঠে গেছে অনেকে। কোয়ার্টারে চাল টাল ছিঁড়ে টিনের এসব। ধূপগুড়ি কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের সাথে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 30টি আসন জেতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের থেকে একটি সিট বেশি হলেও আমরা জিতব। শনিবার জলপাইগুড়িতে এসে এমনই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধূপগুড়ি কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের সাথে এদিন জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে দেখা করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি। জেলে বন্দী থাকা কর্মীদের সাথে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অন্যায়ভাবে পুলিশ তাদের কর্মীদের গ্রেপ্তার করেছে। পুলিশ আধিকারিকদের একাংশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি। নির্বাচন নিয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি অশান্তি হয়েছে 7ম দফার নির্বাচনে। জয়নগর, উত্তর কলকাতা, মথুরাপুর, ডায়মন্ড হারবারের মতো জায়গাতেও অশান্তি হয়েছে। প্রায় সব জায়গাতেই ভোট প্রসেসকে বিনষ্ট করতে তৃণমূল কংগ্রেস প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন সুকান্তবাবু। দুজন হ্যান্ডিক্যাপ আছে, অর্থাৎ ডিফারেন্সিয়ালি এবল, দিব্যাঙ্গজন আছেন, একজন পক্সের পেশেন্ট আছে। এই ধরনের বিজেপির কর্মী, স্টুডেন্ট, গতকাল একজনের ফাইনাল পরীক্ষা ছিল 4th ইয়ারের, বসতে পারল না পরীক্ষায়, মহিলাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে পুলিশ প্রশাসন, বিশেষ করে ধূপগুড়িতে এই জেলার অ্যাডিশনাল এসপি এবং ধূপগুড়ি থানার আইসি, এদের নেতৃত্বে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তার করার ভয় দেখিয়ে টাকাও তোলা হচ্ছে। এমনি গোটা বছরে এরা বালি, মাটি, ট্রাক ধরে পয়সা কামানো এদের অভ্যেস।
এবং এদের বিরুদ্ধে আমরা আগামী দিনে এদের নামগুলো আমরা ডায়েরিতে লিখে রাখছি। গ্যারান্টি দিচ্ছি, যা কামাবেন সব বের করাবো, বমি করতে করাবো। যখন ইনকাম ট্যাক্স ধরবে না, যখন হিসেব দিতে পারবেন না, সব বের হবে। বেনামে কত কি করে রেখেছেন সব ব্যবস্থা আমরা করব, হিসেব আমরা তৈরি করছি। ভোটে সব দফার থেকে সবথেকে বেশি অশান্তি এই 7ম দফাতে হয়েছে। বিশেষ করে ডায়মন্ড হারবারে তো পুরো অশান্তি চলছে, ভয়ঙ্কর পরিস্থিতি। এবং তার সাথে সাথে উত্তর কলকাতায় কিছু বিক্ষিপ্ত, জয়নগরে ঘটনা ঘটেছে, আমাদের মথুরাপুরে কিছু ঘটনা ঘটেছে। সব জায়গাতে ভোট প্রসেসকে ডিস্টার্ব করার জন্য যা করার তৃণমূল কংগ্রেস আজকে তাই চেষ্টা করেছে। ইভিএম জলে ফেলে দেওয়া হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, তাই ইভিএম জলে ফেলে দিয়েছে। মিঠুন চক্রবর্তী এই শেষ ভোট বলছে ভোট দেওয়ার পর। এরপরে তো ওনার বয়সও অনেক হয়ে যাবে। মিঠুনদা অনেক পরিশ্রম করেছেন এই বয়স হিসেবেও। মিঠুনদাকে দেখে আজকে চোর বলে স্লোগানও দেওয়া আছে ভোটের লাইনে। দেখুন, মিঠুন চক্রবর্তীকে দেখে চোর বলে স্লোগান যারা দিচ্ছে আজকে সত্যি অবাক লাগে। তাদের পেটে আদৌ বিদ্যা বুদ্ধি বলে কিছু আছে, নাকি তৃণমূলের 28 টাকার পাউচ প্যাক আছে? যদি 28 টাকার পাউচ প্যাক থাকে তৃণমূলের, তাহলে ওটাকে মিঠুন চক্রবর্তীকে চোর বলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভগবান বলবে, এটাই স্বাভাবিক। আজকে কি কথা হলো বা কি বললেন ভিতরে? আমি আমার কর্মীদের সাথে দেখা করলাম, তাদের কুশল মঙ্গল জিজ্ঞেস করলাম। তারা যেন ভরসা রাখে। আমরা জামিনের চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আশা করি আমরা জামিন পেয়ে যাব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ধরনের যাদেরকে ধরে আনা হয়েছে, এক তো ধরে আনা ঠিক হয়নি, হ্যান্ডিক্যাপ, ডিফারেন্সিয়ালি এবল, কেউ হয়তো পরীক্ষার্থী, তার পরীক্ষা দিতে পারলেন না তিনি। কিন্তু আজকে আদালতেরও ভাবা উচিত, একজন পরীক্ষার্থী আদালতের একটা সিদ্ধান্তের ফলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে গেল। দাদা, শেষ দিনে ভোটের পর আজকে একটু ফলাফলের ব্যাপারটা একটু বলে যান। ফলাফল, বিজেপি 30টি সিটের টার্গেট নিয়ে এগোচ্ছে। আপনারাও এক্সিট পোল দেখুন, ফলাফল 4 তারিখে দেখবেন, চিন্তার কিছু নেই। তৃণমূলের থেকে একটি হলেও বেশি সিট আমরা জিতবো। দাদা, এই যে বিভিন্ন জায়গায় স্ট্রং রুমের নিরাপত্তা কি আপনারা স্যাটিসফাইড এখন পর্যন্ত যা দেখছেন? সিআইএসএফ এর হাতে থাকুক, পুলিশ না গেলেই স্যাটিসফাইড আমরা। ধন্যবাদ। আজ থেকে খুলে গেল সেচ দপ্তরের কন্ট্রোল রুম। 31শে অক্টোবর পর্যন্ত খোলা থাকবে এই সেচ দপ্তরের কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম খুলতেই জোর কদমে কাজ শুরু হয়েছে সেচ দপ্তরের কর্মীদের মধ্যে। গতকালই উত্তর পূর্ব সেচ এবং জলপথ দপ্তরের আধিকারিক তথা মুখ্য বাস্তুকার কৃষ্ণেন্দু ভৌমিক আজ কন্ট্রোল রুম খুলবে বলে জানিয়েছেন। বন্যা পরিস্থিতি এবং নদীগুলির জলস্ফীতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণের জন্য প্রতি বছরের মতো এবছরও সেচ দপ্তরের কন্ট্রোল রুম খোলা হয় এই সময়ই জলপাইগুড়িতে। বর্ষায় বন্যা পরিস্থিতি মোকাবিলা সহ যে কোনো ধরনের বিপদ এড়াতে প্রস্তুত সেচ দপ্তর। ইতিমধ্যেই উত্তর সিকিমে ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছিল, তবে জল অনেকটাই কমে গিয়েছে। তিস্তা, জলঢাকা, ডায়না সহ বিভিন্ন পাহাড়ি নদীগুলির গতি এবং জলস্ফীতির ওপর কন্ট্রোল রুম থেকে নজরদারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানা গেছে। তবে আজ নদীগুলোতে জল বাড়ার কোনো খবর নেই। পোষ্যকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ মালিকের বিরুদ্ধে। নিজের পোষ্যের প্রতি অমানবিক আচরণ। এলাকার বাসিন্দারা প্রতিবাদ করে সেই পোষ্যকে মালিকের হাত থেকে নিয়ে পোষ্যর চিকিৎসা শুরু করে। ঘটনাটি নয়াবস্তি এলাকার। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নয়াবস্তি এলাকায় পোষ্যের মালিক তার পোষ্যটিকে নিজের বাইকে টেনে নিয়ে যাচ্ছিল। ফলে পোষ্যর গা থেকে অঝরে রক্ত পড়ছিল। সেই দৃশ্য দেখেন নয়াবস্তি সহ আশেপাশের মানুষজন। তৎক্ষণাৎ সেই পোষ্যের মালিককে আটক করেন তারা। সেই পোষ্যর শরীর থেকে অঝরে রক্ত পড়ার জন্য সেটির প্রাথমিক চিকিৎসা করেন এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, মালিক এভাবে নিজের পোষ্যর সাথে এই অমানবিক আচরণ করার ফলে এর গা দিয়ে অঝরে রক্ত পড়ছে, তাই আমরা তাকে আটকেছি। মালিকের হাতে প্রাণীটিকে তুলে দেব না আর। যদিও মালিক বলেন তার অজান্তে ঘটনাটি ঘটেছে, তার কোনো দোষ নেই। এই ঘটনায় এলাকায় মানুষের ভিড় জমে যায়। ব্লিডিং হয়ে যাচ্ছে, আপনি হাত দিবেন না, যেটা বলো সেটা এখন যে ওনারা আসবে ওনারা বলেন। আজকে এই কুকুরটাকে তোমরা ধরে রেখেছো কি কারণে? আমরা তো দোকানে ছিলাম, ওই এর যার মানে এর মালিক যে আছে তো কুকুরটাকে নিয়ে যাচ্ছিল। আর মানে কি ওই
স্কুটির থেকে একদম ছাত্রাতে মানে উনি স্কুটি চালিয়ে যাচ্ছে আর গড়ায় গড়ায় পিছন থেকে সবাই ডাকতেছে। উনি বলছে ওনার পোষা কুকুর, তাহলে এই ধরনের আচরণ? না, এই ধরনের আচরণ নিজের কুকুরের সাথে কেন করলো মনে হয় আপনার? আপনারা এখন ট্রিটমেন্ট করছেন? আপনার নিজস্ব পোষ্য আপনি টেনে হেসড়ে নিয়ে যাচ্ছেন কেন? না, এটা ও দৌড়াতে খুব ভালোবাসে। আমি ভাবলাম দৌড়াতে ভালোবাসে তো এইভাবে রক্ত বের করে, আপনি দেখছেন না? না যে ও রক্ত বের হচ্ছে। আমি তো স্কুটি আমার সামনের দিকে চোখ আছে না, আমি দৌড়াবে ও। দিদি এক মিনিট দাদা, না, ওনার তো রক্ত বারবার পড়ছে। আপনার কি নাম? আমার নাম বাণী গৌতম চক্রবর্তী। তো এই কুকুরটাকে এরকম ভাবে নিয়ে যাচ্ছেন কি কারণে, কি বিষয় রয়েছে? না, আমি ও দৌড়াতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ওকে আমি যদি আমি এখনই ওকে নিই, আমি এখনই যদি নিই, ও আমার কাছেই আসবে না, এতগুলো মানুষ তাহলে মিথ্যা বলছে যে তার ওকে এইভাবে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছেন। আপনি দেখুন, আমি বলছি আপনাকে যে এই হয়তো আমি পিছন দিকটা দেখিনি। আরে আমি আপনাকে তো রীতিমতো ডাইকে যাচ্ছি যে দাদা আমি তো সেটা শুনতে পাইনি, আমি সেটা শুনতে পারিনি। আপনি যে আমাকে তো বলছি দাদা, কুকুরটা কি আপনার বাড়ির? হ্যাঁ, বাড়ি। তো এরকম ভাবে একটা নিয়ে যাচ্ছেন কি? ও অ্যাকচুয়ালি দৌড়াতে খুব ভালো। কালকে বৃষ্টির মধ্যে পুরো দৌড়াচ্ছে। বৃষ্টির মধ্যে আমরা দেখে তো ছাড়তো একটু যে দৌড়ায় নাকি, দেখলাম বৃষ্টির মধ্যে পুরো দৌড়াচ্ছে। কাঁপছে কিভাবে, যখন কুকুরটা বেচারা কাঁপছে। তো বলছি কি বলবেন এরকম ভাবে নিয়ে যাওয়াটা? এটা আমার হয়তো আমার আইডিয়াতে ছিল না, বা আমার তো মানে আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, কিন্তু এটা আমার মানে জ্ঞাতও সারে না, মানে আমি জানতাম না যে এরকম একটা হবে। এখনই নিচে ছোট্ট একটা বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সিলিং, প্যারেন্টিং কাউন্সিলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। সম্প্রীতির লক্ষ্যে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের অবস্থান কর্মসূচি পালিত হলো জলপাইগুড়িতে। সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক হিংসা ও ভেদাভেদের রাজনীতিকে দূরে রেখে সম্প্রীতির লক্ষ্যে বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের উদ্যোগে জলপাইগুড়ি মাসকালাই বাড়ি মোড়ে নজরুল মূর্তির পাদদেশে দীর্ঘক্ষণের অবস্থান কর্মসূচি সংগঠিত হয় শুক্রবার সন্ধ্যায়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাক্তন সাংসদ বর্ষিয়ান কৃষক নেতা জিতেন দাস। বক্তব্য রাখেন জাতীয় কংগ্রেস নেতা উমেশ শর্মা, পিনাকি সেনগুপ্ত, অসীম তরফদার, সিপিআইএমের সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক তপন গাঙ্গুলি, সিপিআইএম নেতা কৌশিক ভট্টাচার্য, বিপ্লব ঝা, তমাল চক্রবর্তী, জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, আরএসপি নেতা অসিত সরকার সহ অন্যান্য বাম ও জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ। সভায় ধূপগুড়িতে বামফ্রন্টের প্রতিবাদ মিছিলের পুলিশি প্রশাসনের তরফে অনুমতি না দেওয়ার প্রতিবাদ জানিয়ে রাজ্য ও কেন্দ্রের দুই শাসক দলের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার বিরোধিতা করেন বক্তারা। নেতৃবৃন্দ বলেন, জলপাইগুড়ি জেলাকে এক কথায় মিনি ভারতবর্ষ বলা যায়। বিভিন্ন ভাষাভাষী, ধর্মাবলম্বী ও জনগোষ্ঠীর মানুষের বাস রয়েছে এই জেলায়। দেশ তথা রাজ্যের সাথে সাম্প্রদায়িক শক্তিও এই জেলার ঐতিহ্যের পরিবেশ, সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে চাচ্ছে, যার বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে লড়াই করতে হবে।
শুক্রবার সারা ভারত কৃষক সভার উদ্যোগে ডেঙ্গুয়ারঝাড় চা বাগানের মোড়ে সম্প্রীতির বাতাবরণ অক্ষুণ্ণ রাখতে একটি পৃথক কর্মসূচিও পালন করা হয়। লোকসভা নির্বাচনের গণনার ফলাফলে কারচুপির আশঙ্কা করে নির্বাচন কমিশনকে ইমেল করল 12 জুলাই কমিটি। আগামী 4 মে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। সকাল থেকে গোটা দেশের সাথে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ফলাফল নির্ধারণের জন্য জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দ্বিতীয় ক্যাম্পাসে কাউন্টিং প্রক্রিয়া চলবে। এই কাউন্টিং প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছে শাসক তৃণমূল দল এমন অভিযোগ তুলে জেলা মুখ্য নির্বাচন আধিকারিক জলপাইগুড়ির কাছে অভিযোগ জানাতে এসে জেলাশাসক বা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসকের কাছে সময় চেয়েও সময় না পেয়ে জলপাইগুড়ি সার্কিট হাউসের জেনারেল অবজারভারের অস্থায়ী দপ্তরে অভিযোগ জানাতে এসেও দপ্তরে কাউকে না পেয়ে অনেকক্ষণ বসে থেকে ইমেলের মাধ্যমে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের যুক্ত মঞ্চ 12 জুলাই কমিটির নেতৃবৃন্দ। 12 জুলাই কমিটির অন্যতম আহ্বায়ক বাণীব্রত সাহা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূতভাবে জেলা নির্বাচনী আধিকারিক নির্বাচন ফল ঘোষণার কেন্দ্রের ট্যাবুলেশন শিট তৈরি, কম্পিউটার টাইপিং, রেজাল্ট শিট আদান প্রদান করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়োগ করছেন, যা সম্পূর্ণভাবে অনৈতিক ও নির্বাচনী বিধিভঙ্গের শামিল। এর ফলে জনগণের ভোটে প্রতিফলন রেজাল্টের প্রতিফলিত না হওয়ার সম্ভাবনা প্রবল। অভিযোগ, শাসক দলের একাংশের চুক্তিভিত্তিক কর্মচারীকে এ কাজে নিয়োগ করা হচ্ছে। শুধু জলপাইগুড়ি নয়, রাজ্যের বিভিন্ন জেলায় এই ধরনের ঘটনা ঘটছে। সেই অভিযোগ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে জানানো হয়েছে। তারপরেও জেনারেল অবজারভার ও জেলা নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। গণনা কেন্দ্রে কোনোভাবেই যাতে লোডশেডিং, নির্বাচন কমিশনের সার্ভার ডাউন, ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত অন্য কোনো অসুবিধা না হয় এবং সর্বতোভাবে কাউন্টিংয়ের দায়িত্বপ্রাপ্ত সমস্ত কর্মচারীদের সুরক্ষা প্রদান সহ সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা, অবাধ ও সুষ্ঠুভাবে ফল ঘোষণা প্রক্রিয়া পরিচালনা করার দাবি জানান 12 জুলাই কমিটির অন্যতম কনভেনার বাণীব্রত সাহা। অভিযোগ জানানোর সময় উপস্থিত ছিলেন 12 জুলাই কমিটির আরেক কনভেনার প্রদীপ কর্মকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই গণনার কাজেও অস্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে তাদেরকে কাউন্টিংয়ের কাজে যুক্ত করা হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে যুক্ত করা হয়েছে এবং আমরা আশঙ্কা করছি যে এর মধ্য দিয়ে নির্বাচনে ফলাফল, পঞ্চায়েত নির্বাচনের যে অভিজ্ঞতা আমাদের আছে, কাউন্টিংয়ের যে অভিজ্ঞতা আছে, এই নির্বাচনের ফলাফলের ক্ষেত্রেও এদেরকে ব্যবহার করা হতে পারে শাসক দলের পক্ষে। সে কারণেই আমরা আমাদের প্রতিবাদ জানাতে এসেছি এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য, নির্বাচন কমিশনের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে চুক্তিতে নিযুক্ত কর্মচারী, অস্থায়ী কর্মচারীদের কোনো অবস্থাতেই কোনো ধরনের কাউন্টিং কাজে, প্রশাসনিক কাজের মধ্যে যুক্ত করা যাবে না। ট্যাবুলেশনে যুক্ত করা হচ্ছে বলে আমরা খবর পেয়েছি এবং খুবই আশ্চর্যের বিষয়, গোটা নির্বাচন কমিশন, সেন্ট্রাল নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনের যে ভূমিকা আমরা প্রত্যক্ষ করছি খুবই দুর্ভাগ্যজনক, হতাশাজনক। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে এবং আজকেও সপ্তম দফার ক্ষেত্রে যে ভোট আমরা দেখছি, মিডিয়ার মধ্যে দিয়ে যে খবর আমাদের কাছে আসছে, কি ভয়ঙ্কর বাতাবরণের মধ্যে দিয়ে শেষ পর্যায়ে নির্বাচন হচ্ছে এবং এটাই প্রতিফলিত হবে কাউন্টিংয়ের ক্ষেত্রে। এটা আমরা অ্যাপ্রিহেন্ড করছি। আমাদের কাউন্টিংয়ের কাজে যুক্ত যারা কর্মচারী যারা আছেন তাদের নিরাপত্তার কথা আমরা বলেছি, সুনিশ্চিত করতে হবে। কোনো ধরনের হুমকি প্রদর্শন করার ক্ষেত্রে যাতে প্রশাসন কড়া পদক্ষেপ নেয় সেটা করতে হবে। সর্বশেষ যে বিষয় সেটা আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কত ভোট পোল হয়েছে তার সঠিক হিসাব দ্বিতীয় পর্যায়ের নির্বাচন পর্যন্ত তারা দিতে পারেননি, কিন্তু ফর্ম 17C যেখানে সংশ্লিষ্ট বুথে কত ভোট পোল হয়েছে তার হিসাব তার মধ্যে আছে, যেটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক বিষয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশন তারা যৌথভাবে কেন্দ্রীয় শাসক দল এবং রাজ্য শাসক দলের পক্ষে সমস্ত কার্য সম্পাদন করার জন্য তারা লিপ্ত হয়েছে। তাহলে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে তার কতটা ফলাফল আমরা কাউন্টিংয়ের ক্ষেত্রে ঘটবে সেটা নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে বাণীব্রত সাহা, আমি জেলা 12 জুলাই কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক। জলপাইগুড়ির বাজারে লিচুর দাম কম থাকায়
মুখে হাসি ক্রেতা বিক্রেতা দুজনেরই। বর্ষাকালের সবচেয়ে স্বল্পমেয়াদী ফলটির নাম লিচু, আর এই লিচুর দাম এখন অনেকটাই কম রয়েছে। এখন মানুষের নাগালের মধ্যেই রয়েছে দাম। জলপাইগুড়ির বাজারে লিচুর বাজার বরাবরই ভালো থাকে বলে দাবি বিক্রেতাদের। লিচু আসার শুরুতে বিক্রি হতো 200 থেকে 150 টাকা কেজি দরে, তবে বর্তমানে আস্তে আস্তে লিচুর দাম কিছুটা হলেও কমছে। বর্তমানে লিচুর বাজার দর 80 থেকে 100 টাকা কেজি, আর এই লিচুর দাম কমায় খুশি প্রকাশ করেছেন ক্রেতারা। তাই তারা 1 থেকে 1.5 কেজি লিচু কিনে নিয়ে নিজে নিজে ঘরে যাচ্ছেন। তারা বলছেন লিচুর দাম থাকে আকাশ ছোঁয়া, কিন্তু এখন দাম অনেকটাই কম, তাই লিচু কিনছি। আর হয়তো 10-12 দিন পর লিচুর দাম আকাশ ছোঁয়া হবে বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা দুজনেই। 150-200 ছিল, এখন 100-তে নেমেছে, কি বলবেন? লিচু উৎপাদন এবার মানে অন্যান্য বছরের তুলনায় একটু ভালো হয়েছে। তো যাই হোক, জলপাইগুড়ি তো বাইরেরই লিচু, তবে মিষ্টি লিচু তো একটা সাময়িক সময়, কিছুদিন, কয়েকদিন, তার জন্য কি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, নিয়ে যাই বাড়ির জন্য। পরিমাণটা, দামটা কি আস্তে আস্তে কমছে? হ্যাঁ, আগের থেকে তো কমেছে, কিন্তু ওরা আবার তো হুমকি দিয়ে রাখলো যে আমার দাম বেড়ে যাবে। হ্যাঁ, যাই হোক, নিলাম আর কি। মাঝখানে কমলো আবার বাড়বে? হ্যাঁ, মাঝখানে কমলো আবার বাড়বে? হ্যাঁ, দোকানদারটা বলছে আর কি। বছরে সব ফলে খাওয়া উচিত, সিজনাল সমস্ত ফল, সেই জন্য কিনে নিলাম। স্বাদ কেমন খেলেন তো একটা? এই খাচ্ছি, একটা টেস্ট করে দেখেছি। কেমন? ভালো। হ্যাঁ হ্যাঁ, নাও কাজল, তুমি নাও। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। শিলিগুড়িতে পানীয় জলের সংকট কাটাতে পরিষেবা অব্যাহত রাখল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। পর্ষদের উদ্যোগে আজ 4, 5 ও 8 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন বাজারে প্রায় 50,000 জলের পাউচ বিতরণ করা হয়। গতকাল প্রায় 15,000 লিটার জল শিলিগুড়ির বিভিন্ন বাজারে দেওয়া হয়েছিল বলে দাবি। এমন পরিষেবা অব্যাহত থাকবে বলে পর্ষদ সূত্রে খবর। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। শনিবার ভোর রাতে মাত্র কয়েক মিনিটের ঝড়ে ফের বিপর্যস্ত ময়নাগুড়ি। ছিঁড়ে পড়ল ইলেকট্রিকের তার, শিকড় সহ উপড়ে পড়ল গাছ, ভেঙে পড়ল ঘরবাড়ি, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 30টি আসন জেতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বিজেপি। শনিবার জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারে ধূপগুড়ি কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।